আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাই ঈদ খুব ভালো কেটেছে। সবাই প্রচুর খাওয়া দাওয়া করেছেন, রেস্ট নিয়েছেন। আজকে থেকে আবার পড়ালেখা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে থেকে আমরা অনেক ইন্টারেস্টিং টপিকে কথা বলবো। অ্যান্ড হচ্ছে আমরা কিভাবে আমরা হচ্ছে রিটেন আর প্রি একবারে প্রিপারেশন নিতে পারি, এই টপিকগুলোর সাহায্যে এখন যে আমরা টপিকগুলো পড়বো, এই টপিকগুলোতে আমরা মোটামুটি প্রিলি এবং রিটেনের বোথ সাইডের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমরা আজকে থেকে এই টপিকগুলো খুব ভালো করে পড়বো, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে ক্লাস করব। আর হচ্ছে আমাকে একটা জিনিস বলবেন আপনারা, সেটা হচ্ছে যে আমরা যদি এই আজকের ক্লাসের পর যদি একটা গুগল মিটে আমরা যদি একটু সবাই একটু দেখা করি অ্যান্ড যার কার কী প্রবলেম আছে সেই জিনিসগুলো যদি ডিসকাস করি তাহলে কেমন হয়, তাহলে বলবেন। তাহলে আমি ক্লাস শেষে আপনাদের সবার সাথে আমি একটু গুগল মিটে বসবো। সো আমাকে একটু জানাবেন যে আপনারা আগ্রহী কিনা, ঠিক আছে? তাহলে আপনাদের সবার সাথে আমি এই টপিকটা এই এই যে গুগল মিটে যে আমরা কথা বলবো, ঠিক আছে? সো আমাকে একটু জানান যে আপনারা একটু কমেন্টে জানান যে আপনারা আগ্রহী কিনা এই বিষয়টাতে। তাহলে আমি ক্লাস শেষে এখানে একটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওই লিঙ্কে ঢুকে যাবেন গুগল মিটের। দেন আমরা আপনাদের কী কী প্রবলেম আছে না আছে এই জিনিসগুলো নিয়ে আমরা একটু কথা বলবো, ঠিক আছে? একটু আমাকে জানান, এখনই কমেন্ট সেকশনে জানান যে ইফ ইউ গাইজ আর ইন্টারেস্টেড অর নট। ঠিক আছে, তাহলে আমি ক্লাস শেষে এই ভিডিওর নিচেই হচ্ছে একটা গুগল মিটের লিঙ্ক দিব, ঠিক আছে? এবং আপনারা সবাই আছে সেই প্রবলেমগুলো আমাকে একটু তুলে ধরবেন আর আমি আপনাদের সাথে কথা বলবো। বিশেষ করে যারা 43-এ রিটেন দিবেন তাদের সাথে আমি খুব ভালো করে কথা বলবো, ঠিক আছে? তাহলে আমি একটা গুগল ড্রাইভের লিঙ্ক, গুগল মিটের লিঙ্ক দিয়ে দিব। এটা শেষে আমরা আশা করি এরপর আপনাদের প্রবলেমগুলো নিয়ে কথা বলবো। তো আমরা এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে চলে যাব, ঠিক আছে? কোথায় কী নিয়ে কথা বলবো? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো আজকে। আমরা খুব মজার মজার টপিক পড়বো, জিনিসগুলো খুব ইন্টারেস্টিং, আপনাদের মজা লাগবে, ঠিক আছে? তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে হলে আমাদের ফার্স্টে দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে সোর্স প্রোগ্রাম কি, একটা কি সোর্স প্রোগ্রাম, আরেকটা হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। এই দুইটা সম্পর্কে আমরা আগে ফার্স্টে জানবো, ঠিক আছে? তো সোর্স প্রোগ্রামটা কি, ঠিক আছে? সোর্স প্রোগ্রাম হচ্ছে আমি যদি আজকে প্রোগ্রামার হই, আমি যখন প্রোগ্রাম করব তখন কি করব একটা কম্পিউটারটা কম্পাইলারে আমরা কি করব নির্দেশগুলো লিখব। যেমন মনে করেন আমি কম্পিউটারে লিখব কোনো কিছু একটা প্রিন্ট করতে হলে আমি লিখব প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড মনে করেন, ঠিক আছে? এটা কিন্তু আমি লিখছি, এটা কিন্তু কম্পিউটার কিন্তু এটা বুঝবে না, ঠিক আছে? এটা কিন্তু কি আমার ভাষা, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, মানে আমি কম্পিউটারকে নির্দেশ দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করো, ঠিক আছে? বা আমি প্রিন্ট দিয়ে লিখলাম মাই নেম। কম্পিউটার কি করবে জানেন? কম্পিউটার তখন এইটাকে পড়বে, কিন্তু সে এই ভাষায় পড়বে না, এটা কিন্তু আমার ভাষা, আমি যা লিখলাম তা বুঝতে পারি কি না, এইটাকে আমরা বলি সোর্স প্রোগ্রাম। এটাকে কি বলি? সোর্স প্রোগ্রাম। সোর্স প্রোগ্রামের ক্ষেত্রে কি হয়, আমি যে ভাষায় কম্পিউটিং করছি, আমি কি করছি, যে ভাষায় আমি লিখছি, ঠিক আছে, সেই ভাষাটা হচ্ছে আমার সোর্স প্রোগ্রাম, ঠিক আছে? এইটা থেকে কি আবার কম্পিউটারের ভাষায় রূপান্তরিত হবে, ঠিক আছে? সো এইটাকে আমরা বলবো কি সোর্স প্রোগ্রাম। এটাকে আমরা কি বলবো? সোর্স প্রোগ্রাম বা সোর্স কোড, ঠিক আছে? আর এরপর এই যে এইটাকে কিন্তু কম্পিউটার পড়তে পারবে না, এইটাকে কি করবে সিপিইউ কি করবে, একটা রূপান্তরিত করে একটা বাইনারিতে পরিণত করবে, ঠিক আছে? মনে করেন একটা নির্দেশে পরিণত করবে। এইটাকে আমরা বলি হচ্ছে কি মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ কোনটা? মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে মেশিন যে ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে
আমার মেশিন যে ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবে সেটাই হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু মেশিন বুঝতে পারবে না, এটা কিন্তু আমি নিজের মতো লিখতেছি। এটা মনে করেন আমার ভাষা বাংলা, আমার মনে করেন বাংলা ভাষা, ঠিক আছে। কিন্তু এইটা যখন আমি লিখবো, ফ্রেঞ্চ যে থাকবে সে কিন্তু এটা বুঝতে পারবে না। তাকে কি এইটাকে কি করতে হবে, মনে করেন আপনি ফ্রেঞ্চ একজনকে রূপান্তরিত করে দিতে হবে। এই যে রূপান্তরিত হয়ে গেল ফ্রেঞ্চ ভাষায় ফ্রান্সের একজন নাগরিকের জন্য, এটাই হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজটা কি? মেশিন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আমার যে ভাষাটা কম্পিউটার বুঝতে পারবে, সেই ভাষাটাই হচ্ছে আমার মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে অবজেক্ট প্রোগ্রাম। এই যে আমি যেটা কম্পিউটারের এরপর পরিবর্তিত করে যেটা লিখলো সেটা হচ্ছে আমার কি, অবজেক্ট প্রোগ্রাম। ওকে, সো এই দুইটা সম্পর্কে আমরা আশা করি আমাদের কনসেপ্ট ক্লিয়ার। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে সোর্স প্রোগ্রাম আর অবজেক্ট প্রোগ্রামের, একটু কমেন্ট সেকশনে আমরা লিখি যে ভাইয়া বুঝতে পারছি বা বুঝি নাই, এই জিনিসটা একটু লিখি আমরা। না হলে, কারণ আমাদের ক্লাসটা তো ইন্টারঅ্যাক্টিভ না আমার সাইড থেকে, ঠিক আছে। এটা কি হাফ ডুপ্লেক্স না, এটা হচ্ছে গিয়ে সিমপ্লেক্স, জাস্ট আমি বলতে পারতেছি, ঠিক আছে। সো এই জন্য আপনাদের একটু কমেন্ট সেকশনে একটু অ্যাক্টিভ থাকতে হবে। কমেন্ট সেকশনে একটু লেখেন যে ভাইয়া বুঝছি, না বুঝলে লেখেন ভাইয়া বুঝি না, আমি আবার বুঝাই দিব, কিন্তু একটু অ্যাক্টিভ থাকি আমরা। তো এই যে ট্রান্সলেটর যেগুলো আছে, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর কি কি, কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার। এই অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার আর ট্রান্সলেটর কি করে, এই অবজেক্ট প্রোগ্রামটা, আমার সোর্স প্রোগ্রামটাকে অবজেক্ট প্রোগ্রামে পরিণত করে। কি করে? সোর্স প্রোগ্রামটাকে অবজেক্ট প্রোগ্রামে পরিণত করেন। আচ্ছা, আমি আবার বলতেছি, যেটা আমার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, বাংলা, ঠিক আছে, যেটা আমি লিখতেছি সেটা হচ্ছে আমার সোর্স প্রোগ্রাম, যেটা আমি নিজে বোঝার জন্য লিখতেছি। প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু কম্পিউটার বুঝবে না। কম্পিউটার কি করতে হবে, এই ভাষাটাকে রূপান্তরিত করতে হবে। ও যে ভাষাটায় বুঝে, কম্পিউটার কি বোঝে, খালি বাইনারি বুঝে। সো ওকে কি করতে হবে, এই জিনিসটাকে বাইনারিতে রূপান্তরিত করতে হবে। সো বাইনারিতে রূপান্তরিত করার আগে যে ল্যাঙ্গুয়েজটা থাকবে, যে জিনিসটা থাকবে, সেটা হচ্ছে আমার সোর্স প্রোগ্রাম, ঠিক আছে। যেটা আমার কি, মনে করেন আপনার এখানে একটা বন্ধু আছে, সে হচ্ছে এখানে ফ্রেঞ্চ, ঠিক আছে, আর আপনি আছেন এখানে, আপনি মনে করেন বাংলাদেশি। এখন আপনি মনে করেন এখানে কথা বলতেছেন, ঠিক আছে। এখন এই লোক তো হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ, সে তো কিছু বুঝতেছে না, ঠিক আছে, তার তো মাথায় কোশ্চেন রাখতেছে কি হইতেছে। আপনি এখানে কি লিখতেছেন, বাংলায় লিখতেছেন, ঠিক আছে, বাংলায় কথা বলতেছেন। সো এই এইখানে মনে করেন আপনার আরেকটা ফ্রেন্ড আছে, সে কি বাংলা ফ্রেঞ্চ দুইটাই বোঝে, সে এখানে দাঁড়ায় আছে। সে কি করতেছে, আপনার ওর যখন কথাগুলো বলতেছে ও শুনে ওকে বুঝায় দিচ্ছে, ওকে কি করতেছে, বুঝায় দিচ্ছে, ঠিক আছে। সো এই যে আমি যে বাংলায় কথা বলতেছি, এটা হচ্ছে গিয়ে সোর্স প্রোগ্রাম, কারণ এটা আমি বুঝি, ও বুঝে না, এটা আমার ভাষা, যেটা আমার প্রোগ্রামার যে ভাষায় নিজে লিখবে, এ কি প্রোগ্রামার যে নিজে ভাষায় যেটা লিখবে সেটা হচ্ছে আমার সোর্স প্রোগ্রাম, ঠিক আছে, বা উৎস প্রোগ্রাম। আর এই যে শুনে যখন একে ফ্রেঞ্চে কনভার্ট করে দিল, এই ফ্রেঞ্চ যেটা কনভার্টেড হয়ে গেল সেটা হচ্ছে আমার অবজেক্ট প্রোগ্রাম, অর্থাৎ কম্পিউটারের ভাষায় যেটা লেখা হলো সেটা কি আমার অবজেক্ট প্রোগ্রাম। মানে আমার এখান থেকে একটা প্রিন্ট আমি লিখলাম, প্রিন্ট সামথিং, এটা কি কিনলো, সিপিইউ নিল, সিপিইউ নিয়ে কি করলো, এটা কি আমার সোর্স প্রোগ্রাম। সিপিইউ নিয়ে কি করলো, কম্পিউটার বুঝতে পারে এমন একটা ভাষায় পরিণত করলো, ঠিক আছে, কম্পিউটার ভাষায় পরিণত করলো, এটা কি অবজেক্ট প্রোগ্রাম, ঠিক আছে। এখন আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা পরের টপিকগুলোতে একটু চলে যাব। ঠিক আছে, নয়ন মিয়া ভাই আপনি আশা করি বুঝছেন, অনিমা সরকার বিভা আশা করি আপনারা এখন বুঝছেন, ঠিক আছে। যেটা আমার ভাষা সেটা হচ্ছে গিয়ে সোর্স ল্যাঙ্গুয়েজ, যেটা কম্পিউটারের ভাষা সেটা হচ্ছে অবজেক্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। নয়ন মিয়া ভাই না বুঝলে বলেন, বিভা আপু না বুঝলে বলেন, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানবো। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে 5টা প্রজন্মে ভাগ করা হয়। কয়টা প্রজন্মে ভাগ করা হয়? 5টা প্রজন্মে ভাগ করা হয়। কয়টা প্রজন্মে? 5টা প্রজন্মে ভাগ করা হয়, ঠিক আছে। সো ফার্স্ট প্রজন্ম আমি একদম ছকছক করে বুঝাবো যাতে আপনাদের এখান থেকে নোট নিয়ে রাখতে পারেন, ঠিক আছে। প্রথম প্রজন্ম, ঠিক আছে। প্রথম প্রজন্ম কত সালে? 1945 সালে। কত সালে? প্রথম প্রজন্ম হচ্ছে 1945 সালে। এটাকে বলি আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ। এটাকে কি বলি? মেশিন ল্যাঙ্গুয়েজ। এটাকে কি বলি? মেশিন ল্যাঙ্গুয়েজ। এবং এটা কি? লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন কোশ্চেন আসতে পারে যে ভাইয়া লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি? লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনি যদি এই লো লেভেল ল্যাঙ্গুয়েজে যদি আপনি প্রোগ্রামিং করতে চান তখন আপনার কম্পিউটারের হার্ডওয়্যারের গঠন সম্পর্কে জানতে হবে। হাই লেভেল যখন আপনি প্রোগ্রামিং করবেন তখন আপনার হার্ডওয়্যারের গঠন জানতে হবে না, কারণ সব হার্ডওয়্যারের জন্য কি একই সেম হবে। কিন্তু লো লেভেলের ক্ষেত্রে কি হবে? আপনার হার্ডওয়্যারটা সম্পর্কে জানতে হবে যে হার্ডওয়্যারটা কী রকম, ঠিক আছে। এক একটা হার্ডওয়্যারের জন্য আমার এক একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। সো লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো? যেগুলো আমার কি হার্ডওয়্যার সম্পর্কে জানতে হবে। আর হাই লেভেলে আমার হার্ডওয়্যার সম্পর্কে জানতে হবে না। যেমন যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন তারা জানবেন যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যখন আমরা করতাম তখন কি আমার ওই ল্যাঙ্গুয়েজটার কি আমার ওই হার্ডওয়্যারটা সম্পর্কে জানতে হবে, মাদারবোর্ড বা সিপিইউটার গঠন সম্পর্কে জানতে হবে, দেন আমার নির্দেশগুলো পাঠাইতে হবে, ঠিক আছে। কিন্তু ওই হাই লেভেলেরগুলো আকাশের ঠিকানা চিঠি লিখলেই কি চলে যাবে, ঠিক আছে। কিন্তু আমার লো লেভেলের জন্য আমার কি প্রত্যেকটা বাসা জানতে হবে, বাসা জেনে আমার কি ওই ঠিকানায় পাঠাইতে হবে। সো লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোনগুলো? যেগুলো আমার কি জানতে হবে? হার্ডওয়্যারের গঠন সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। আর হাই লেভেলেরগুলোকে হার্ডওয়্যারের গঠন সম্পর্কে জানা দরকার নাই। সো এখন প্রথম বৈশিষ্ট্য দেখুন এখানে কি, যেহেতু এটা কি মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এটা আমি সরাসরি কম্পিউটার বুঝতে পারে এমন ভাষায় কি আমি কি করব? প্রোগ্রামিং করব। ওই যে লোকটা কি সাথে আমি ফ্রেঞ্চ লোকটার সাথে কনভারসেশন করতেছিলাম, ঠিক আছে। এখন এই যদি আমি এই মানে প্রথম প্রজন্মের ভাষা দিয়ে যদি আমি ওর সাথে কথা বলতে চাই তখন কি আমার ওর ফ্রেঞ্চ ভাষাটাই শিখতে হবে, ঠিক আছে। সো আমার যদি লো লেভেল ল্যাঙ্গুয়েজ যে প্রোগ্রামিং করতে হয় আমার ডিরেক্ট 10 কি 10 দিয়ে লিখতে হবে। 10 দিয়ে কি লেখা হয়, ঠিক আছে। যখন আমি হাই লেভেলে করব তখন আমার কি আমি একটা ভাষায় কথা বলবো, বাংলায় কথা বলবো, একজন থাকবে সেটা ফ্রেঞ্চে রূপান্তরিত করবে, মানে কম্পিউটার যে ভাষাটা বুঝবে সেই ভাষাটা রূপান্তরিত করবে। কিন্তু এইখানে আমার ডিরেক্ট কম্পিউটারের ভাষায় কথা বলতে হবে, অর্থাৎ আমার ফ্রেঞ্চটা আগে শিখতে হবে, দেন আমার কনভারসেশন চালাতে হবে। তাহলে এরপর 2 নম্বর বৈশিষ্ট্য কি? অবশ্যই কি আমি যে ফার্স্ট পয়েন্টটা বললাম, যেহেতু এটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, কি হার্ডওয়্যারের গঠন সম্পর্কে জানতে হবে। হার্ডওয়্যারে কি করতে হবে? গঠন সম্পর্কে লিখতে হবে। এখন দেখেন, আগে যখন আপনি বাংলায় কথা বলতেন একজন কি ফ্রেঞ্চে নিত, রূপান্তর করতো, তারপর সে বুঝতো। এখন কিন্তু আপনি ফ্রেঞ্চ ভাষাটা শিখলেন, শিখে কি ওর সাথে ডিরেক্ট কনভারসেশন করতেছেন, জিনিসটা আরও ইজি হবে না, জিনিসটা আরও দ্রুত হবে না। সো যেহেতু এখানে কি আমি ডিরেক্ট মেশিন ল্যাঙ্গুয়েজে আমি কথা বলতেছি, কি ডিরেক্ট কি মেশিন ল্যাঙ্গুয়েজে কথা বলতেছি, সো কম্পিউটার কি বুঝতে অনেক সহজ হবে। সো কি দ্রুত কি হবে? কার্য সম্পাদন হবে। দ্রুত কি হবে? কার্য সম্পাদন হবে, ঠিক আছে। আমার কি হবে? দ্রুত কার্য সম্পাদন হবে, ওকে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে, সমস্যা কি, যেহেতু আমি ডিরেক্ট ওই ভাষায় লিখতেছি এবং কিন্তু আমি ওই ভাষায় কিন্তু এক্সপার্ট না। সো আমার কি যদি আমার কথা বলা যদি ভুল হয় আমি কিন্তু বুঝতে সমস্যা হবে, ঠিক আছে, যে আমার কথা বলায় কি ভুল হচ্ছে। তাহলে কি আমার ডিবাগ করা, মানে প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে সেটা ডিবাগ করা এবং কি পরিবর্তন করা কষ্টকর।
ডিবাগ করা এবং পরিবর্তন করা কি কষ্টকর। লেখাগুলো কি বেশি ছোট আসতেছে, আমরা বুঝতে পারতেছেন? না হলে আমি একটু বড় করে লিখবো, আমাকে একটু বললেন। হ্যাঁ, এরপর আমরা যাব হচ্ছে দ্বিতীয় প্রজন্ম সম্পর্কে জানবো। কার সম্পর্কে জানবো? দ্বিতীয় প্রজন্ম। ঠিক আছে, সো এইখান থেকে 5 বছর পর কত সালে 1950 সালে আসলো কি দ্বিতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটা কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে। এটা কি বলে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটা কি ছিল? মেশিন ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটা কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আর এইটাও কি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এটাও কি লো লেভেল। তার মানে কি এইটার সম্পর্কেও জানতে হলে কি আমার অবশ্যই হার্ডওয়্যারের হার্ডওয়্যারের গঠন সম্পর্কে জানতে হবে, রাইট? তাহলে এইটাকে আমরা এইটার বৈশিষ্ট্য কি? ফার্স্ট, এটাকে সাংকেতিক ভাষা বলা হয়। এটাকে কি বলা হয়? সাংকেতিক ভাষা বলা হয়। কারণ কি এটাতে সাংকেতিক কোড ব্যবহার করা হয়। দেখি সাংকেতিক কোড। আচ্ছা, 3 নাম্বারটা হচ্ছে দ্রুত কার্য সম্পাদন হবে। দ্রুত কার্য সম্পাদন হবে, এটাকে কি বলা হয়? সাংকেতিক ভাষা বলা হয়। ঠিক আছে, এটার জন্য বাইনারি আর হেক্সাডেসিমেল কিছু এটা কি বাইনারি এবং হেক্সাডেসিমেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। 2 নাম্বার হচ্ছে এটা ডিবাগিং একটু সহজ। এটা কি ডিবাগিং আগের চেয়ে সহজ। ডিবাগিং মানে কি কোনো একটা ভুল বের থাকলে সেটা কি ভুলটাকে শুধরানো। ডিবাগিং কি সহজ। আগেরটা কি ডিবাগিং ছিল টাফ ছিল। প্রবলেম আরেকটা হচ্ছে এটা যদি একটা মেশিনের জন্য আমি যে ভাষাটা ইউজ করব এটা আমি কি অন্য কোনো মেশিনের জন্য আমি ইউজ করতে পারবো না। সো এক মেশিনের ভাষা অন্য মেশিনে নেয়া যায় না। 43তম বিসিএস একটা কোশ্চেন ছিল যে কম্পিউটার কোন ভাষায় বুঝে। কম্পিউটার কোন ভাষায় বুঝে? অবজেক্ট প্রোগ্রামিং যেটা আমি করি সেটাই বুঝে, অর্থাৎ কি মেশিন ল্যাঙ্গুয়েজে বোঝে। কম্পিউটার কি একটা মেশিন, সো ওর বুঝতে হলে কি আমার মেশিন ল্যাঙ্গুয়েজটা জানা দরকার হবে। ঠিক আছে, আরেকটা পয়েন্ট এখানে, এটা আমি এখানেই চলে যাই। ঠিক আছে, এখান থেকে এখানে চলে যাই। ঠিক আছে, যেহেতু এটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এটার কি হার্ডওয়্যার সম্পর্কে আমার কি জানা লাগবে। আমার লো লেভেল ল্যাঙ্গুয়েজে কি হার্ডওয়্যার সম্পর্কে জানা লাগবে। আমার হার্ডওয়্যার সম্পর্কে কি অবশ্যই জানা লাগবে। আমার হার্ডওয়্যার সম্পর্কে কি অবশ্যই জানা লাগবে। এবং এই 4টা পয়েন্ট জানলেই হবে আমার। ওকে, তাহলে ফার্স্ট এটা কি সাংকেতিক ভাষা, কারণ কি এটা সাংকেতিক কোড ব্যবহার করা হয়। ঠিক আছে, এইখানে কিন্তু 10 দিয়ে করতো, এখানে কিন্তু ডিরেক্ট 10 দিয়ে করবে না। এখানে কিছু কোড ব্যবহার করা হয়, কোডগুলা ইউজ করে কি আমরা ভাষাটা আমরা কি গঠন তৈরি করি। আর এটার কি ডিবাগিং কি সহজ, এটার কি ইজিলি ভুল বের করা যায়। কিন্তু একটা মেশিনে আমি যে ভাষাটা ব্যবহার করব অন্য মেশিনে কি ওই ভাষাটা আমি ব্যবহার করতে পারবো না। আর কি এটার যেহেতু লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এটার কি হার্ডওয়্যার সম্পর্কে আমার জানা লাগবে। তো আমি কি মুছে ফেলতে পারি? তাহলে আমি পরের 3টা আবার এখানে লিখব। একটু আমাকে জানান আমি মুছবো কিনা। একটু জানাটা আমাকে মুছবো কিনা। আচ্ছা আমি মুছে দেই, যেহেতু আপনারা কিছু বলছেন না, মুছে দেওয়া এই বেলা।
ঠিক আছে, ওকে। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে তৃতীয় প্রজন্মের ভাষা। ঠিক আছে, সো তৃতীয় প্রজন্মের ভাষা আসলো কবে? এর ঠিক 10 বছর পর, 1960 সালে। এবং এটা কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সো এইটা হচ্ছে বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে মানুষ বুঝে এমন ভাষা ব্যবহার করা হয়। ঠিক আছে, মানুষ বোঝে এমন ভাষা ব্যবহার করে। এটা মানে কি? দেখেন এই যে এইটার উদাহরণ কি সি, সি প্লাস। এই যে আমি লিখতেছি কি প্রিন্ট করার জন্য কি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখতেছি। ঠিক আছে, আমি প্রিন্ট কি হ্যালো ওয়ার্ল্ড লিখতেছি। ওকে, সো এই যে দেখেন এইটা কি মানুষ বুঝতেছে না এমন একটা ভাষা না? সো এই থার্ড লেভেলে যে কি আমি মানুষ বুঝতেছে এমন ভাষা ব্যবহার করতেছি। এটা কি যে কোনো কম্পিউটার আমি ব্যবহার করতে পারি। আমি যে কোনো এই ল্যাঙ্গুয়েজগুলো কি যে কোনো কম্পিউটারের জন্য আমি ব্যবহার করতে পারবো। যে কোনো কম্পিউটারে কি করা যায়? ব্যবহার করা যায়। এবং এটা কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেহেতু, সেহেতু কি এখানে আমার হার্ডওয়্যার সম্পর্কে জানার দরকার নাই। দরকার নাই হার্ডওয়্যার সম্পর্কে কি জানার দরকার নাই। হার্ডওয়্যার সম্পর্কে আমার জানার দরকার নাই। এটাতে কি ডিবাগিং অনেক ইজি। ডিবাগিং কি সহজ। এটা ডিবাগিং কি সহজ। এটা ডিবাগিং সহজ। ওকে, এবং এটার যেহেতু এটা কি মানুষের ভাষার মতো ল্যাঙ্গুয়েজ, এটাকে কি করতে হয়? কম্পাইলার, ইন্টারপ্রেটার এগুলোর মধ্যে ফালাইতে হয়। তাহলে কি এটা কি আমার রান করতে কি বেশি টাইম লাগে। প্রোগ্রাম রান করতে বেশি সময় লাগে। এটা প্রোগ্রাম রান করতে কি বেশি সময় লাগে এবং কি মেমোরিও বেশি লাগে। মেমোরি কি বেশি লাগে। আরেকটা পয়েন্ট দিই, সেটা হচ্ছে দক্ষতা কম। দক্ষতা কেন কম ভাই? দক্ষতা কম হচ্ছে ডিবাগিং হচ্ছে কোনো একটা প্রোগ্রামের মধ্যে যদি ভুল থাকে সেই ভুলগুলা ঠিক করা। ঠিক আছে, বাগিং মানে কি কোনো একটা ভুল ঢুকায় দেওয়া। ডিবাগিং মানে কি ভুলটা বের করে আনা। ঠিক আছে, সো দক্ষতা কম। দক্ষতা কেন কম? কারণ কি দেখেন ওইটা এই আগে কি আমি যদি ফ্রেঞ্চ ভাষাটা শিখে আমার কি কথা বলতে অনেক ইজি হবে, কিন্তু আরেকটা মানুষকে যদি আমি কি করি বাংলায় বলি, সে যদি তারপর এটাকে ফ্রেঞ্চে কনভার্ট করে আমার কি অনেক টাইম বেশি লাগতেছে না? ঠিক আছে, সো আমার কি টাইম বেশি লাগা মানে কি দক্ষতা কি কমে যাওয়া। সো এইটা এদেরকে যেহেতু ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের মধ্যে দেওয়া লাগে সেহেতু কি এর দক্ষতা কি কম। ঠিক আছে, এখন এই তৃতীয় প্রজন্মের ভাষার কিছু কি আছে, কিছু অবজেক্টিভ আছে। ঠিক আছে, যে 4 টার্ন প্রত্যেকটা ভাষার কিছু উদাহরণের। ঠিক আছে, উদাহরণগুলো আমি লিখে দিই আর অবজেক্টিভগুলো যে এই প্রত্যেকটা ভাষার যে বৈশিষ্ট্য সেইটা আমি আপনাদেরকে গ্রুপে পাঠিয়ে দিব। এটার উদাহরণ হচ্ছে কি ফোরট্রান। ফোরট্রান হচ্ছে প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং কি সবচেয়ে পুরানো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যালগোল, এগুলো একটু লিখে রাখেন আর এগুলোর প্রত্যেকটা বৈশিষ্ট্য আমি পাঠিয়ে দিব আপনাদেরকে ছবি, তাহলে আপনাদের এখন আমার এখানে টাইম যাবে না। এরপর হচ্ছে গিয়ে বেসিক, এরপর হচ্ছে সি, এরপর হচ্ছে সি প্লাস, এরপর হচ্ছে জাভা, এরপর কি জাভা, এরপর কি জাভা স্ক্রিপ্ট, এরপর কি জাভা স্ক্রিপ্ট। ঠিক আছে, গেল।
তাহলে আমার এইগুলার যে আলাদা আলাদা প্রত্যেকটা বৈশিষ্ট্য এবং ফুল ফর্ম এগুলো আমি আপনাদেরকে অবজেক্ট হিসেবে পাঠিয়ে দিব, চিন্তা করবেন না। ঠিক আছে, এখন আমরা যাব হচ্ছে গিয়ে চতুর্থ প্রজন্ম। আচ্ছা, এটা একটু মুছে দিই আমি। এরপর হচ্ছে চতুর্থ প্রজন্ম। তো চতুর্থ প্রজন্ম আসলো কবে? 1970 সালে। চতুর্থ প্রজন্ম কি? 1970 সালে। এবং এরা কি? ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এরা কি? ভেরি হাই লেভেল কি? ল্যাঙ্গুয়েজ। এরা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সো এখন এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য হচ্ছে আমি মানুষ যেভাবে কথা বলে সেইভাবেই কি আমি এদেরকে প্রোগ্রামিং করতে পারবো। ঠিক আছে, মানুষ যেভাবে কথা বলে ওইভাবেই কি আমি প্রোগ্রামিং করতে পারবো। ঠিক আছে, এদের কোনো আমার যে প্রোগ্রামিং করব কোনো প্রসিডিউর ফলো করা লাগে না, কোনো প্রক্রিয়া অবলম্বন করা লাগে না। এই জন্য এদেরকে কি বলা হয়? নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। এদেরকে কি বলা হয়? নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। যে এদেরকে আমার কি করা লাগে না, কোনো প্রক্রিয়া কি করা লাগে না, অবলম্বন করা লাগে না। ঠিক আছে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এদেরকে খুব তাড়াতাড়ি প্রোগ্রামিং করা যায়। এই জন্য এদেরকে বলা হয় কি? র্যাপিড ডেভেলপমেন্ট টুল। এদেরকে কি বলা হয়? র্যাপিড ডেভেলপমেন্ট টুল। অর্থাৎ এদের সাহায্যে আমি কি অনেক দ্রুত কি করতে পারবো? প্রোগ্রামিং করতে পারবো। এরপর আমার উদাহরণ কি? উদাহরণ হচ্ছে এসকিউএল। ঠিক আছে, স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। নোম্যাড। ঠিক আছে, নোম্যাড, ফোকাস, ঠিক আছে, ইন্টেলেক্ট। এই উদাহরণগুলো মনে রাখলেই হবে, ইটিসি। ঠিক আছে, এসকিউএল, নোম্যাড, ফোকাস, ইন্টেলেক্ট। ঠিক আছে, তো চতুর্থ প্রজন্মের এই বৈশিষ্ট্যগুলো আমার লিখলেই হবে। যদি আমার রিটেনে কোশ্চেন আসে তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমার লিখলেই হবে। এরপর আমরা যাব পঞ্চম প্রজন্ম। এটা হচ্ছে 1980 সালে আসলো। ঠিক আছে, এটা কত সালে আসলো? 80 সালে। তাহলে ফার্স্টেরটা আসছে 45, তারপর কি 50, তারপর কি 10 10 10 10 করে বাড়লো। ঠিক আছে, তো এটাকে আমরা বলি হচ্ছে কি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এটাকে কি বলি আমরা? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলি। একদম আমরা যেভাবে কথা বলতেছি এইটাই। এটার উদাহরণ কি? এটা হচ্ছে বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করা হয়। ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করা হয় জাস্ট যে কোনো মানুষের সাধারণ মুখের ভাষা ব্যবহার করা হয়। আর এদেরকে বলা হয় ইন্টেলিজেন্ট কম্পাইলার। ঠিক আছে, এদেরকে কি বলা হয়? ইন্টেলিজেন্ট কম্পাইলার। ঠিক আছে, এটাকে কি বলা হয়? ইন্টেলিজেন্ট কম্পাইলার। আচ্ছা, একটা জিনিস বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমাকে অনেকেই নক দেন, অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া কোন বইটা পড়বো, আমাকে একটা বই সাজেস্ট করেন। ঠিক আছে, তাই না? এটা সবাই জিজ্ঞেস করেন না? এখন জিনিসটা হচ্ছে দেখেন, আমি যদি আমার প্ল্যাটফর্ম থেকে অন্য একটা বইকে যদি আমি সাজেস্ট করি, সেটা কিন্তু ওই বইয়ের প্রমোশন হয়। ঠিক আছে, যেহেতু আমার নিজের কোনো বই নেই, আমি কিন্তু অন্য আরেকজনের বই সাজেস্ট করতে পারি না। ঠিক আছে, জিনিসটা খুব খারাপ হয়। ঠিক আছে, কারণ আমি নিজে ম্যানুয়াল পাবলিশারের থেকে আমি কি এখানে আমি আপনাদের ক্লাস নিচ্ছি।
আমি যদি অন্যের একটা বই সাজেস্ট করি, এটা কিন্তু আমার যে ম্যানুয়াল পাবলিশার তাদের জন্য কি জিনিসটা কি হয়, ব্যবসার জন্য ক্ষতিকর হয়। আর আমিও কি অন্য কারো বই প্রমোট করতে পারি না আনলেস আমার নিজের একটা বই থাকে, ঠিক আছে। সো আমাকে এই কোশ্চেনটা কেউ কখনো করবেন না। আমি যদি কখনো নিজের বই বের করতে পারি তাহলে আমি আপনাদেরকে আমার বইটা সাজেস্ট করব, কিন্তু আমি অন্যের বইটা কি কখনো সাজেস্ট করতে পারি না, জিনিসটা খুব খারাপ দেখায়। আর ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা একটা ডাইজেস্ট নিয়ে আসতেছি, সেপ্টেম্বরের দিকে পেয়ে যাবেন, সেপ্টেম্বরের বা অগাস্টের দিকে পেয়ে যাবেন। সো তখন আশা করি আমি বলতে পারবো যে এই বইটা পড়েন। বাট এখন আমাকে প্লিজ কেউ এই কোশ্চেনটা জিজ্ঞাসাই করেন না, ঠিক আছে, যে কোন বই পড়বো। আমি যে নোটগুলো আপনাদেরকে দেই, ঠিক আছে, এই নোটগুলো কি যেগুলো কোনো বইয়ে নাই, বইয়ে গুছানোভাবে নাই, সেই নোটগুলো আমি দেই। এবং আমাদের এই নোটগুলো কই পাবেন, এই নোটগুলো আমি যে ডাইজেস্টটা করতেছি সেই ডাইজেস্টেরই একটা অংশ, ঠিক আছে। সো প্লিজ আমাকে এই কোশ্চেনটা করবেন না যে ভাইয়া একটা বই সাজেস্ট করেন, কোন বইটা পড়বো। এই জিনিসটা, এই কোশ্চেনটার আমি আসলে অ্যান্সার করতে পারবো না। যদি আমার নিজের বই থাকতো তাহলে আপনাদেরকে অ্যান্সার করতে পারতাম। বিফোর দ্যাট আই ক্যান অ্যান্সার দ্যাট কোশ্চেন। সো আমাকে প্লিজ এই কোশ্চেনটা করে আমাকে বিব্রতকর মোমেন্টে একটা ফালাবেন না। আমাকে অনেকে ইনবক্সে জিজ্ঞেস করেন ভাই কোন বই পড়বো, আমি এটা অ্যান্সার দিতে পারি না যেহেতু আমার নিজের বই নেই। আর আপনারা যদি আমাকে সাহস দেন তাহলে আমি হয়তো একটা বই বের করার ট্রাই করতে পারি, বাট সেটাও খুবই মানে ধোঁয়াশাপূর্ণ, কারণ আমার গ্যাজেট শুরু হয়ে গেলে আমি তখন আর এই বইটই নিয়ে কাজ করতে পারবো না, ঠিক আছে। তারপরও দোয়া করেন যাতে আমি টাইম বের করে আপনাদের জন্য একটা বই লিখতে পারি, ঠিক আছে। আপনারা যদি সাহস দেন তাহলে আমি সেটা লিখতে পারবো, বাট বিফোর দ্যাট আমি আসলে কোনো বই সাজেস্ট করতে পারবো না। জাস্ট একটাই সাজেস্ট করবো যে আমাদের যে ডাইজেস্টটা আসবে ওইটা আপনারা পড়ে নিন। আর আপনাদের যে আমি যেগুলো এক বোর্ডে লিখে দেই, ঠিক আছে, সেগুলো হচ্ছে আমার নিজের নোট, ঠিক আছে, এগুলো কি আমার নিজের নোট, ঠিক আছে। সো এই জন্য আমি কিন্তু কখনো ওই অন্য কারো বই সাজেস্ট করি না, কারণ জিনিসটা আসলে আমার কাছে ভালো দেখায় না। সো প্লিজ আমাকে এই কোশ্চেনটা কখনো করবেন না যে ভাইয়া একটা বই সাজেস্ট করেন। আমার জয়নিং যদি খুব আর্লি হয় তাহলে অক্টোবরের ফার্স্টে আর বা সেপ্টেম্বরের লাস্টে, আর ডিপেন্ড করে আসলে এখনও বুঝতেছি না, বাট আশা করতেছি অক্টোবরের ফার্স্ট বা সেপ্টেম্বরের লাস্টে হয়ে যাবে, অথবা নভেম্বরের ফার্স্টে হবে, বাট নভেম্বরের বেশি হবে না। আর হচ্ছে আপনার ইনশাল্লাহ আপনাদের ক্লাসে যে গতিতে আগাচ্ছে, আমি আর আজিমুল ভাই যে গতিতে আগাচ্ছি, আপনাদের ক্লাস আমরা শেষ করে দিতে পারবো, একদম টাইম মতোই শেষ করে দিতে পারবো। সো আপনারা ক্লাস নিয়ে টেনশন করেন না, আপনাদের ক্লাস খুব সুন্দর করে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এই ব্যাপারে আমি আশাবাদী, কারণ এত কম টাইমের মধ্যে অলরেডি আমরা 8টা করে 16টা ক্লাস নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এছাড়া কিছু বাই দ্য ওয়ে আপনাদের মেমোরি ক্লাস যেটা, ডাটাবেজে ক্লাস যেটা, এগুলো একটু আপনারা লাইভ ক্লাস থেকে খুঁজে নেবেন। ম্যানুয়ালের গ্রুপে গেলে আমি এগুলো লাইভ ক্লাস নিছি, ঠিক আছে। সো ওইগুলো থেকে একটু খুঁজে নেবেন, কারণ তারপর সফটওয়্যারের যে প্রকারভেদগুলো এগুলো আমি লাইভ ক্লাসে নিয়ে নিছি, সো এটা একটু ইনক্লুড করে নেবেন, ঠিক আছে। ইন্টেলিজেন্ট কম্পাইলার যেটা, সেটা হচ্ছে যে এই কম্পাইলারগুলা আমার যে নর্মাল কম্পাইলারগুলো থাকে এগুলা কি আমার একটা নির্দেশ দেওয়া থাকে, ওই নির্দেশ অনুযায়ী কাজ করে। কিন্তু ইন্টেলিজেন্ট কম্পাইলার আমি যে ভাষাটা বলতেছি সেই ভাষা থেকেই সে এটাকে কি করে নেয়, এক্সট্র্যাক্ট করে নেয়, বের করে নেয় যে আমি কি বুঝাতে চাচ্ছি। আমি যদি একটা জিনিস নাও ঠিক মতো বুঝাতে পারি, ও ধরে নেয় যে আমি এটা বুঝাইছি। সো এইভাবেই কাজটা হবে, এটাই হচ্ছে ইন্টেলিজেন্ট কম্পাইলার। এসিল্যান্ড হিসেবে আমাদের কলারোয়াতে জয়েন করেন, দেখি কই পোস্টিং পড়ে, যেখানে পোস্টিং পড়বে ইনশাল্লাহ আপনাদের হেল্প পাবো, ঠিক আছে। আশা করি আমার থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। আমার আশা করি এখানে আমার প্রায় 130 জন স্টুডেন্ট আছে, তাদের কারো না কারো কাছ থেকে তো আমি অবশ্যই হেল্প পাবো, তাই না। সো সমস্যা হবে না ইনশাল্লাহ। এসিল্যান্ড হিসাবে তো ফার্স্টে জয়েনিং হয় না, ফার্স্টে আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে জয়েন করবো। 2 বছর পরে হচ্ছে আমি এসিল্যান্ড হয়ে যাব। সো আশা করি যদি আমি বেঁচে থাকি বা সুস্থ থাকি, ঠিক আছে। সো ইনশাল্লাহ আপনাদের সবার সাথে তো যোগাযোগ থাকবে আমার। সো যেখানে আমি যাব আপনাদের কারো না কারো তো হেল্প নিতে পারবো, কারণ একদম নতুন একটা, আমি তো সারা জীবন ঢাকায় বড় হয়েছি। সো দেখা যাবে যে নতুন একটা শহরে যে আমি কিছুই চিনতেছি না। সো আশা করি এই যে এতগুলা যে স্টুডেন্ট আছে আমার, তাদের কারো না কারো কাছ থেকে আমি হেল্প পাবো ইনশাআল্লাহ।
দেখা যাক, একটু আমাকে 2 মিনিট একটু রেস্ট দেন, এরপর হচ্ছে আমরা প্রোগ্রাম তৈরির ধাপে চলে যাব। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাদের মিষ্টির ব্যবস্থা করবো। যদি আপনাদের, আর আপনারা যদি কখনো ঢাকায় আসেন, ঠিক আছে, আপনারা যদি কখনো ঢাকায় আসেন এবং মিরপুরের এদিকে আসেন, অবশ্যই ফোন দিবেন, দেখা করবেন, ঠিক আছে। আমি স্টুডেন্ট পড়াই হচ্ছে সেই ইন্টার থেকে, অ্যাকচুয়ালি ইন্টারে থাকতে আমি মনে করেন যে 9-10 স্টুডেন্ট পড়াইতাম। সো আমার প্রচুর স্টুডেন্ট আছে। আমি যখন মানে স্টুডেন্ট ছিলাম তখন প্রচুর ফিজিক্স, কেমিস্ট্রি পড়াই নাই, ফিজিক্স আর ম্যাথ প্রচুর পড়াইছি আমি। সো আমার স্টুডেন্টগুলো দেখা গেছে যে এখন বড় হয়ে নিজেরাও বিসিএস দিচ্ছে আর কি, ঠিক আছে। সো ইনশাল্লাহ স্টুডেন্ট থাকা মানে হচ্ছে গিয়ে একটা হেল্প থাকা, ঠিক আছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টগুলো আমাকে খুব ভালোবাসেন, তাদের কাছ থেকে আমি অনেক হেল্প পাইছি, তারাও আমার কাছ থেকে যে কোনো প্রয়োজনে আমাকে নক করতে পারে। সো আশা করি কোনো প্রবলেম হইলে আপনারা আমাকে নক দিবেন। আর ওই কোশ্চেনটা জিজ্ঞেস করবেন না যে ভাই কি বই পড়বো, এটা আমার জন্য খুবই বিব্রতকর। ওকে, সো সমস্যা হবে না, যাই করি একসাথে আমরা শিখতেছি, ঠিক আছে। হ্যাঁ, আপনার ক্লাসগুলো এই গ্রুপে দেওয়া আছে, তারপরও আমি লিঙ্ক করে দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে। ওই যে আমার যে লিস্টটা দেওয়া আছে, ওই লিস্টটা থেকে আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। ক্যান্টনমেন্ট কই থাকেন? আচ্ছা, মেমোরি 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 তারপর হচ্ছে মেমোরি, তারপর সফটওয়্যার, এগুলা ম্যানুয়ালের যে গ্রুপটা আছে, কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল, ওদের লাইভে গেলে আপনারা পাবেন, একটু খুঁজে নিয়েন, ঠিক আছে। তারপর আমি আপনাদেরকে লিঙ্ক করে দিব, লিঙ্ক খুঁজে দিব, আপনার কষ্ট করে খোঁজা লাগবে না, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব। আমি থাকি হচ্ছে গিয়ে মিরপুর 10 নম্বর আইডিয়াল স্কুলটা আছে না, ওই হোপের যে মার্কেটটা, ওইখানে থাকি আমি, ঠিক আছে। আমার পড়ালেখা হচ্ছে হারমান মেইনারে, স্কুল কলেজ আমার দুইটাই হারমান মেইনার, ওখানে আমি 12 বছর পড়ছি টানা। আর মানুষ কখনকার উপকারে আসে ঠিক বলা যায় না। যেমন আপনাদের গ্রুপে একজন আপু আছে, নীলুফা ইয়াসমিন মিতু আপু, ওই আপু কিন্তু অ্যাকচুয়ালি সে আমার পাশে পরীক্ষা দিয়েছে, ঠিক আছে, একদম আমার পাশের সিটেই ছিল। দুজনে আমরা মোটামুটি অনেক কিছু ডিসকাস করে লিখেছেন। আপুর হাতের লেখা খুবই সুন্দর, আপু খুবই সুন্দর ইংলিশে লেখে। সো উনি আমাকে অনেক কিছু হেল্প করছে, আমি ওনাকে অনেক কিছু ম্যাথ পরীক্ষায় হেল্প করছি। দেন উনি এখন আমার কোর্সটাতে ক্লাস করছে। সো দেখা যায় যে মানুষের সাথে পরিচিত থাকলে অনেক ধরনের হেল্প হয়, ঠিক আছে। তো আমরা এখন একটা প্রোগ্রাম রচনার ধাপ লিখব, ঠিক আছে। প্রোগ্রাম রচনার ধাপ, প্রোগ্রাম রচনার ধাপ লিখব। ওকে,
আচ্ছা, আমার মনে হয় একটু প্রবলেম হয়েছিল নেটে, এই জন্য আসতেছিল না। এখন কি দেখা যাচ্ছে? একটু কমেন্টে লেখেন তো আমাকে দেখা যাচ্ছে কি না ঠিক মতো। আচ্ছা, সো ফার্স্ট প্রোগ্রাম রচনার 4টা ধাপ আছে। প্রোগ্রাম রচনাটা কি? 4টা ধাপ আছে। ওকে, ফার্স্টটা হচ্ছে অ্যালগোরিদম। ফার্স্টটা কি? অ্যালগোরিদম, ঠিক আছে। সো অ্যালগোরিদমটা কি? অ্যালগোরিদমটা হচ্ছে আমার মনে মনে ঠিক করা যে প্রোগ্রামটা আমি কিভাবে বানাবো, প্রোগ্রামটা আমার কি প্রবলেম সলভ করবে, এটার আউটকাম কি হবে, ঠিক আছে, কিভাবে চলবে, গঠন, ঠিক আছে, এবং কার্যক্রম নির্ধারণ। কার্যক্রম কি? নির্ধারণ, ঠিক আছে। প্রোগ্রামটা আমার কি ঠিক মতো কি করবে। যেমন মনে করেন আমি একটা প্রোগ্রাম বানাবো, যে প্রোগ্রামটা আমাকে হেল্প করবে যে কিভাবে আপনারা হচ্ছে একটা জায়গায় যাবেন, আপনার গাড়ি নাই, আপনি আরেকজনের গাড়িতে রাইড শেয়ার করে আপনি যাবেন, উবারের যে কনসেপ্টটা। সো আপনি ঠিক করলেন যে আপনার কাছে একটা প্রোগ্রাম থাকবে, সেটা কি করবে, এখান থেকে যদি একটা কি যায়, একটা গাড়ি যায়, খালি গাড়ি যায়, সেই গাড়িটাকে কি করবে, আপনাকে ডেকে দিবে। আপনাকে কি ডেকে দিবে? আপনি এখানে বসে মোবাইল ইউজ করতেছেন, ঠিক আছে, আপনাকে কি করবে, গাড়িটাকে কি করবে, সে ডেকে দিবে। এরপর সে আপনি তার গাড়িতে করে যাবেন, তাকে আপনি এত টাকা দিবেন, সে আপনাকে ওখানে রাইড দিয়ে দিবে। এবং সে কত টাকা পাবে, আপনি কত টাকা পাবে, আপনি কত টাকা দিবেন, সেটা কত টাকা কোম্পানি পাবে, কত টাকা রাইড শেয়ারার পাবে। এই যে পুরো প্রক্রিয়াটা যে কি করবেন, আপনি যে ঠিক করবেন, এটাকে বলে হচ্ছে আপনার প্রোগ্রাম অ্যালগোরিদম। এটাকে কি বলে? অ্যালগোরিদম বলে। যে আমি এই সিদ্ধান্তগুলো কিভাবে নিব, এই সিদ্ধান্তগুলো কিভাবে নিব সেটা কি আমার অ্যালগোরিদম ঠিক করে। 2 নাম্বার কি? ফ্লো চার্ট। 2 নাম্বার কি? ফ্লো চার্ট। যে আপনি ঠিক করলেন যে ঠিক আছে আমার এই প্রবলেম আসছে, এই প্রবলেমটা আমি এইভাবে সলভ করব, অ্যান্ড এটার ফলে আমি আউটকাম পাবো। এটা হচ্ছে কি আপনার অ্যালগোরিদম ঠিক করা। আর ফ্লো চার্টে কী করেন, যে আপনি যে কাজগুলো করবেন সেই কাজগুলোর ফ্লো কি হবে। যে আমি ফার্স্টে আমি মোবাইল নিব, মোবাইল নিয়ে আমি একটা গাড়ি কল করব, গাড়ি কল করার পর গাড়ি যদি খালি থাকে তাহলে সে আমার কাছে আসবে, না থাকলে কই যাবে। এই যে ডিসিশনগুলো, এই ডিসিশনগুলো আমাকে কীভাবে কিসের মাধ্যমে ঠিক করব, আমি অ্যালগোরিদমের মাধ্যমে ঠিক করব। সরি, ফ্লো চার্টের মাধ্যমে আমি কি করব, ঠিক করব। সো ফ্লো চার্ট কি? একটা চিত্র আকারে স্থাপন করা যে আমার কি গাড়ি লাগবে, আমার কি গাড়ি লাগবে, আমি জিজ্ঞেস করলাম, যদি লাগে আমি কি হ্যাঁ, আমি হ্যাঁ হইতে পারে, নাও হইতে পারে। হ্যাঁ হইলে কি করব, আমি অ্যাপে যাব, অ্যাপে যে আমি কি করব, গাড়ি ডাকবো, ঠিক আছে। গাড়ি কি আছে খালি? গাড়ি নাই, ঠিক আছে। গাড়ি থাকলে কয়টা গাড়ি খালি আছে, এরকম করে কি আমি একটা একটা করে একটা প্রবলেম সলভ করব। আমি কি করব, এই যে প্রবলেমটা সলভ করব। এই যে আমি এই যে ডিসিশন মেকিংটা একটার পর একটা যাচ্ছে, এটাকে আমরা বলি কি? ফ্লো চার্ট, ঠিক আছে। সো প্রোগ্রামের ধাপগুলো চিত্র আকারে স্থাপন করা। প্রোগ্রামের ধাপগুলো কি? চিত্র আকারে স্থাপন করাটাই হচ্ছে গিয়ে কি? ফ্লো চার্ট। ওকে, সো এই ফ্লো চার্টে কিছু সংকেত ব্যবহার করা হয়, এটা অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, একটু লিখে রাখেন, ঠিক আছে। সো আমি যদি এরকম একটা কিছু ব্যবহার করি যেটা হচ্ছে গিয়া এই যে এই ওভাল সাইজের, ঠিক আছে, অথবা এরকম একটা ওভাল সাইজের, এইটা হচ্ছে কি এটাকে আমরা বলি হচ্ছে টার্মিনাল। এটাকে কি বলি? টার্মিনাল। টার্মিনাল মানে কি? টার্মিনাল মানে হচ্ছে গিয়ে প্রোগ্রামটা শুরু হয়েছে নাকি শেষ হয়েছে, প্রোগ্রামের শুরু এবং শেষটা কি করবে, সে নির্দেশ করবে। শুরু বা কি করবে, শেষটাকে সে কি করবে, নির্দেশ করবে, ঠিক আছে। এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে টার্মিনাল। এই যে এই চিহ্নটাকে আমরা বলি টার্মিনাল, ঠিক আছে। এরপর একটা সামান্তরিক চিহ্ন যদি আমরা ব্যবহার করি, কি বলে ব্যবহার করি? সামান্তরিক চিহ্ন, ঠিক আছে। এটাকে আমরা কি ইনপুট বা আউটপুট, ইনপুট নেওয়া বা আউটপুট দেওয়ার জন্য আমরা এটা
ব্যবহার করি। এই চিহ্নটা কিসের জন্য? ইনপুট বা আউটপুট, ঠিক আছে। এইটাকে আমরা এইটা হচ্ছে কি আমার আয়তক্ষেত্র, এটা কি আমার আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রটা আমরা কেন ব্যবহার করি? এই আয়তক্ষেত্রটা আমরা ব্যবহার করি হচ্ছে কি একটা প্রক্রিয়া, ঠিক আছে। মনে করেন আমার বের করতে হবে a প্লাস বি হোল স্কোয়ার, এইটার আমি মনে করেন বের করবো এটা কি a স্কোয়ার প্লাস টোয়াইস ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। সো আমাকে মনে করেন বললো যে 2 প্লাস 3 হোল স্কোয়ার বের করতে হবে। সো আমার এই যে আমি ইনপুটটা নিলাম, আমি কি 2 আর 3 নিব ইনপুট, তাই না? a কি 2, b কি 3, ঠিক আছে। a কি 2, b কি 3। এই যে ইনপুট দুইটা নিচ্ছে, এই ইনপুটগুলো নেওয়ার জন্য কে আমি ফার্স্টে বলবো যে প্রোগ্রামটা কি, এই প্রোগ্রামটা শুরু করার জন্য আমি এই সাইনটা ব্যবহার করব। এরপর ইনপুট নেওয়ার জন্য কি এই সাইনটা ব্যবহার করব। এরপর কি এটাকে আমি কি করব, এই সূত্রের মধ্যে ফালাবো, এক জায়গায় এটাকে ফালাবো, বি এর জায়গায় এটাকে ফালাবো, এই সূত্রের মধ্যে ফালাবো। এইটা কি একটা প্রক্রিয়া না? এই প্রক্রিয়াটা কিসের মধ্যে দিয়ে আমি দিব? এই প্রক্রিয়াটা আমি কিসের মধ্যে দিয়ে দিব? এই প্রক্রিয়াটা আমি দিব হচ্ছে গিয়ে সামান্তরিকের মধ্যে দিয়ে, ঠিক আছে। সো আর এইটা হচ্ছে আমার একাধিক ডিসিশন, অনেকগুলা শাখা যখন এক বিন্দুতে মিলিত হবে তখন আমি কি ব্যবহার করব? এই চিহ্নটা, অনেকগুলা পয়েন্ট যেখানে এসে মিলিত হবে, ঠিক আছে। যে আপনি মনে করেন এখানে এসে অনেকগুলা পয়েন্ট মিলিত হইল, আপনি এই হ্যাঁ না সবাই এসে এখানে মিলিত হইল। এই যে এইখানে এইটা কিসের জন্য ব্যবহৃত হবে? এই বৃত্তটা ব্যবহার করা হবে কখন? যখন অনেকগুলা শাখা এসে আমার কি মিলিত হবে, অনেকগুলা কি শাখা এসে মিলিত হবে। আর হচ্ছে এই যে এই চিহ্ন এগুলা কি ফ্লো দেখানোর জন্য আমরা ব্যবহার করব। এগুলা কি আমরা ফ্লো দেখানোর জন্য ব্যবহার করব। সো ফ্লো চার্টে দিয়ে আমার এই অবজেক্টিভগুলো আসে, এগুলো একটু আমরা জেনে রাখার ট্রাই করব যে আমার এটা দিয়ে কি শুরু শেষ ব্যবহার কোনো কি, এটা ব্যবহার করব ইনপুট নেওয়ার জন্য সামান্তরিক, ঠিক আছে। প্রক্রিয়া বোঝানোর জন্য কি একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। আর আরেকটা সাইন আছে, সেটা হচ্ছে আমার এই সাইনটা, এটা কি? এটা হচ্ছে আমার শর্ত সাপেক্ষে, এটা কি শর্ত সাপেক্ষে। মনে করেন আমি দেখলাম যদি গাড়ি, আরে আবার স্যার একটা বই সাজেস্ট করেন, আল্লাহ এতক্ষণ ধরে আমি কি বললাম, তাহলে আমার কি লাভ হইলো এতগুলা কথা বইলা, আল্লাহ রে হতাশ হয়ে গেলাম। খুবই হতাশ হইলাম। আজানটা শেষ হোক, হ্যাঁ। ফ্লোটা হচ্ছে আমার ডিসিশনগুলা কোন দিকে যাচ্ছে, ডানে নাকি বামে নাকি নিচের দিকে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ফ্লো, যে কোন দিকে যাবে প্রবাহের যে দিকগুলা, ঠিক আছে, সেটা হচ্ছে আমার ফ্লো। আর এইটাই ডায়মন্ডটা দিয়ে কি আমার শর্ত সাপেক্ষে, যে আমার রাস্তায় খালি গাড়ি আছে কি না, এটাকে শর্ত না যে আছে নাকি নাই। যদি থাকে তাহলে আমাকে একটা ড্রাইভার ফরওয়ার্ড করবে, আর যদি না থাকে তাহলে কি ওয়েট করাবে। এটা হচ্ছে একটা শর্ত, ঠিক আছে, এটা কি একটা শর্ত। ওকে, সো এই হচ্ছে আমার ফ্লো চার্টের কাজ, ঠিক আছে। গেল 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আমার
প্রোগ্রাম কোডিং। আমার কি 3 নম্বর পয়েন্টটা হচ্ছে প্রোগ্রাম কোডিং। সো আপনি ফার্স্টে কি করলেন, আপনি প্রবলেমটা কি সলভ করবে এটা বের করলেন অ্যালগোরিদমের, যে এরপর আপনি ফ্লো চার্ট বের করলেন যে প্রোগ্রামের, ঠিক আছে। এরপর আপনি কি করলেন, একটা ফ্লো চার্ট বের করলেন, ঠিক আছে, যে এই ধাপগুলো অনুসরণ করবে আমার পুরো প্রোগ্রামটা, ঠিক আছে। ওকে, সো প্রোগ্রামের যে ধাপগুলা সে কি করবে, ফলো করবে, সেটা হচ্ছে আমার ফ্লো চার্ট। আর প্রোগ্রাম কোডিং কি, এখন আমি বুঝে গেছি যে আমি এই শর্ত এইভাবে আমি কাজ করব। এখন আমার কি করতে হবে, আমার কম্পিউটারকে বুঝাইতে হবে যে কম্পিউটার আমি এই কাজ করব, কম্পিউটার ভাষায় বুঝাইতে হবে। কম্পিউটার তো আমার ভাষা বোঝে না, ঠিক আছে। এই যে আমি কম্পিউটার ভাষায় যে লিখতেছি কি ব্যবহার করে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, এটা হচ্ছে গিয়ে প্রোগ্রাম কোডিং, ঠিক আছে। সো ফ্লো চার্টকে কম্পিউটারের ভাষায় রূপান্তর কি বুঝাই কি আমরা, প্রোগ্রাম কোডিং, ঠিক আছে। সো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে সুডো কোডিং কি, ঠিক আছে। সিউডো কোডিং কি, ঠিক আছে। সিউডো কোডিং হচ্ছে আমি জাস্ট নিজের বোঝার জন্য যে আমি লিখলাম যে প্রিন্ট হবে, প্রিন্ট লেখার দরকার না, আমি লিখলাম যে এখানে আমি একটা ইফ চার্ট চালাবো, এরপর আমি একটা মনে করেন যে ওয়াইল চার্ট চালাবো, এরপর আমি একটা অ্যারের মধ্যে ফালাবো। আমি কিন্তু একদম কম্পিউটার যে বুঝতে পারবে এমন না, আমি নিজে বোঝার জন্য একটা কি করতেছি, একটা কোডিং ব্যবহার করতেছি। এটা হচ্ছে আমার সিউডো কোডিং। সিউডো কোডিংটা কি, আমার কম্পিউটার বুঝবে এমন না, জাস্ট আমি কার্যাবলী এবং প্রোগ্রামের ধরনটা তুলে ধরার জন্য আমি কি করলাম, একটা জাস্ট নিজের বোঝার জন্য একটা কোডিং করলাম, ঠিক আছে। এটা কিন্তু প্রকৃত কোডিং না, এটা জাস্ট আমার নিজের বোঝার জন্য একটা কি করলাম, কোডিং করলাম। এটা হচ্ছে গিয়ে সিউডো কোডিং, ঠিক আছে। তাহলে আমার ফার্স্টে আমি কি প্রবলেমটা আমি কি করলাম, ডিটেক্ট করলাম, এরপর আমি ফ্লো চার্ট বানালাম যে কাজটা কিভাবে করব, এরপর আমি কম্পিউটার যাতে বুঝতে পারে আমি কি কম্পিউটারকে বোঝানোর জন্য কি কোডিং করব, এটা হচ্ছে প্রোগ্রাম কোডিং। 4 নাম্বার হচ্ছে ডিবাগিং। 4 নাম্বার কি ডিবাগিংটা কি, এই যে আমি প্রোগ্রামটা বানাইলাম, এই প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে, ঠিক আছে, ভুল তো থাকতেই পারে, মানুষ ভুল করে, ঠিক আছে। সো এই ভুলগুলা আমার সলভ করাটাই হচ্ছে গিয়ে আমার প্রোগ্রাম ডিবাগিং, ঠিক আছে। এই ভুলগুলা সলভ করাই কি প্রোগ্রাম ডিবাগিং, ঠিক আছে। হ্যাঁ, ছদ্মকোড, ঠিক আছে। সো সিউডো শব্দটাই মানে হচ্ছে নকল বা ছদ্ম, ঠিক আছে। সো এই প্রোগ্রামে 3 ধরনের ভুল থাকে। একটা হচ্ছে গিয়ে সিনট্যাক্স এরর, ওকে, একটা হচ্ছে আমার লজিক্যাল এরর, এটা খুব ইম্পর্টেন্ট, আমার এটা রিটেন আসতে পারে যে এরর কয় প্রকার, উদাহরণ সহ লেখো, ঠিক আছে। এটা হচ্ছে এক্সিকিউশন এরর, 3 ধরনের এরর থাকতে পারে, ওকে, 3 ধরনের এরর থাকতে পারে। সিনট্যাক্স এরর কি, সিনট্যাক্স এরর হচ্ছে গিয়ে আপনি যে ভাষায় লিখছেন তখন যদি আপনার লেখায় কোনো ভুল থাকে, ঠিক আছে, তখন সেটাকে আমরা সিনট্যাক্স এরর বলি। যেমন মনে করেন প্রিন্টের জায়গায় আপনি লিখলেন প্রিন্ট, মনে করেন এম দিয়ে দিলেন, তখন কি এটা কি সে কম্পিউটার কি কাজ করবে না, এটাকে কি একটা ভুল দেখাবে যে আপনি যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছেন ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ভুল আছে। এটাই হচ্ছে আপনার সিনট্যাক্স এরর, অর্থাৎ আমার ল্যাঙ্গুয়েজে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক থাকলে, যে গ্রামাটিক্যাল যে মিস্টেক, সেই গ্রামাটিক্যাল মিস্টেকগুলো হচ্ছে আমার সিনট্যাক্স এরর। এরপর হচ্ছে লজিক্যাল এরর। লজিক্যাল এররটা কি, যেমন মনে করেন আপনাকে লিখতে বললো a + b, অর্থাৎ আপনাকে যোগ করতে বলা হলো, আপনি ভুলে a × b c লিখে ফেললেন, তাহলে কি আপনার লজিকে ভুল আছে না, ঠিক আছে। এই লজিকে ভুল থাকাটাই হচ্ছে আপনার লজিক্যাল এরর, ঠিক আছে। আপনার যে গুণ করতে বলে আপনি যদি বিয়োগ করতে ফেলেন বা যোগ করতে বলে বিয়োগ করে ফেলেন, এই ভুলগুলো হচ্ছে আপনার লজিক্যাল এরর। এরপর হচ্ছে এক্সিকিউশন এরর। এক্সিকিউশন এরর কোনগুলা, যেই গাণিতিক কার্যক্রমগুলা কি আমি কখনো সলভ করতে পারবো না, গাণিতিক কার্যক্রমগুলা কি সলভ করতে পারবো না, ঠিক আছে, সেই গাণিতিক সেগুলোকে আমরা বলি এক্সিকিউশন এরর। এক্সিকিউশন এরর কি, যেমন মনে করেন একটা নেগেটিভ সংখ্যার বর্গমূল বের করতে বললো, নেগেটিভ সংখ্যার কি বর্গমূল বের করা যায়,
করা যায় না, এটা কি একটা এক্সিকিউশন ইরর। অথবা আপনি আপনি হচ্ছে গিয়ে একটা ভাগ ফলের নিচে আপনি 0 দিয়ে দিলেন, নিচে কি দিয়ে দিলেন 0 দিয়ে দিলেন, এটা কি কখনো সম্ভব বের করা? এটা কম্পিউটার বের করতে পারবেন না, কারণ কি এটা কি একটা এক্সিকিউশন ইরর। আপনার যেগুলো আপনার ক্যালকুলেটরে দিলে আপনার কি ম্যাথ ইরর আসবে, ঠিক আছে, সেগুলো হচ্ছে আপনার এক্সিকিউশন ইরর। অথবা আপনি tan 90 ডিগ্রি লিখলেন, tan 90 ডিগ্রির কি ভ্যালু সম্ভব না, সো এটাও কি একটা এক্সিকিউশন ইরর। সো এক্সিকিউশন ইরর কোনগুলো? যেগুলো কি আমার গাণিতিকভাবে কি কখনো সলভ করা সম্ভব না, গাণিতিকভাবে কি সলভ করা সম্ভব না। তো আজকের ক্লাসটা আমি ভাবছিলাম যে আরও কিছু টপিক বের করব। আচ্ছা, আমি একটা টেস্টিং নিয়ে একটা কোশ্চেন আছে, টেস্টিংয়ের কোশ্চেনটা শেষ করে আপনাদের সাথে আমি গুগল মিটে চলে যাব, ঠিক আছে? আমি আপনাদের সাথে গুগল মিটে চলে যাব। এই যে আমি এখন আপনাকে যেটা পড়াবো সেটা কোনো বইয়ে নাই, ঠিক আছে? এটা কোনো বইয়ে পাবেন না, ঠিক আছে? এটা জাস্ট আমার নোট, ঠিক আছে? তো দেখেন টেস্টিং কি, টেস্টিং দুই প্রকার হয়। আমি যখন একটা সফটওয়্যার বানায় ফেললাম, ঠিক আছে, সফটওয়্যার বানায় ফেলার পর কি হয়, আমার টেস্টিং করা লাগে যে সফটওয়্যারটা ঠিক আছে কিনা। সো টেস্টিং আবার দুই ধরনের হয়। টেস্টিং কি কয় ধরনের হয়? দুই ধরনের হয়। একটা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং, এটা একটু নোট করেন, ঠিক আছে? ইন্টিগ্রেশন টেস্টিং, ঠিক আছে? ইন্টিগ্রেশন টেস্টিং এর ক্ষেত্রে আমার কি হয়, ইন্টিগ্রেশন টেস্টিং এ হয় সেটা হচ্ছে যে আমার যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামের সব কিছু আছে কিনা, ঠিক আছে? আমার সব কম্পিউটার প্রোগ্রামের কি সব কিছু আছে কিনা, প্রত্যেকটা এলিমেন্ট যা যা দরকার ছিল সেই জিনিসগুলো আছে কিনা, সেই জিনিসগুলো আমার চেক করা। যে এই যে আমার যে ডিবাগিং করলাম আমরা, সিনট্যাক্স ইরর, লজিক্যাল ইরর, এক্সিকিউশন ইরর, এই ভুলগুলো আছে কিনা সেইটা টেস্ট করাই হচ্ছে আমার ইন্টিগ্রেশন টেস্টিং। যে আমার কোনো প্রোগ্রামের আমার প্রোগ্রামটা কাজ করছে কিনা, এটা টেস্ট করাটাই হচ্ছে কি আমার ইন্টিগ্রেশন টেস্টিং। এটা আপনি করবো না, এটা করবে কে? যে প্রোগ্রামটা বানাবে সে হচ্ছে আমার ইন্টিগ্রেশন টেস্টিংটা করবে। আর আরেকটা আছে হচ্ছে সিস্টেম টেস্টিং। আরেকটা কি? সিস্টেম টেস্টিং। ওকে, সো সিস্টেম টেস্টিংটা কি? দেখেন আপনি মনে করেন আপনার একটা টেক কোম্পানি আছে, ঠিক আছে? আপনার একটা সফটওয়্যার কোম্পানি আছে। এখন আপনার কাছে একটা রিকোয়ারমেন্ট আসলো যে আমার এই প্রবলেম আছে, আমাকে এই সফটওয়্যারটা বানায় দাও, ঠিক আছে? তখন ওরা আপনাকে একটা ডকুমেন্ট দিবে, এটাকে বলা হচ্ছে SRS ডকুমেন্ট, সফটওয়্যার রিকোয়ারমেন্ট সলিউশন, ঠিক আছে? সো এই SRS ডকুমেন্টের মধ্যে আপনাকে বলে দিবে যে আমার এই প্রবলেম সলভ করতে হবে, আমার এই জিনিসগুলোর দরকার, ঠিক আছে? সো এই SRS ডকুমেন্টে যেগুলা দিবে সেই সব জিনিসপত্র ফুলফিল করতেছে কিনা। যে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়া আমার গাড়ি লাগবে একটা অ্যাপের মাধ্যমে হবে, অ্যাপের দাম হবে হচ্ছে গিয়া $3 মনে করেন, ঠিক আছে? এই রিকোয়ারমেন্টগুলো ফলো করছে কিনা সেটাই আমরা দেখি হচ্ছে গিয়ে সিস্টেম টেস্টিং এর মধ্যে। এখন এই সিস্টেম টেস্টিং আবার 3 প্রকার। সিস্টেম টেস্টিং কি 3 প্রকার। একটা হচ্ছে গিয়ে আলফা টেস্টিং, এটা 40-এর আসছিল। আরেকটা হচ্ছে বিটা টেস্টিং, আরেকটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং। দেখেন এটা কিন্তু কোনো বইয়ে পাবেন না। টেস্টিংটা হচ্ছে আমি একটা যে সফটওয়্যার বানাইলাম, ঠিক আছে, এই সফটওয়্যারটা কাজ করতেছে কিনা এইটাই হচ্ছে গিয়ে আমার চেক করাটাই হচ্ছে টেস্টিং। আপনি একটা খাবার বানাইলেন, ঠিক আছে, আপনি এসে বলেন না যে অনেক সময় বলেন না একটু টেস্ট করে দেখতো কেমন হয়েছে, খাইতে মজা হয়েছে নাকি। এই যে আপনার রান্নাটা ঠিক আছে কিনা এটা চেক করতেছেন না, এই চেক করাটাই হচ্ছে কি আপনার টেস্টিং। তো সফটওয়্যার বানানোর পরও তো আপনার কি দেখা লাগে যে সফটওয়্যারটা ঠিক মতো কাজ করছে কিনা, এই যে চেক করতেছি আমি, এটাই হচ্ছে আমার টেস্টিং, ঠিক আছে? সো আলফা টেস্টিং কি? আলফা টেস্টিংটা হচ্ছে যারা বানাবে, ঠিক আছে, যারা বানাবে তাদেরই কি একটা এক্সপার্ট প্যানেল থাকে। আপনি মনে করেন আপনি যখন একটা বাসায় একটা খাবার রান্না করেন তখন কি আপনি মেহমানের জন্য রান্না করতেছেন। এখন আপনি ফার্স্টে কি করেন? ফার্স্টে আপনি আপনার বাসার মানুষদেরকে দিয়ে চেক করান না যে খাবারটা ঠিক আছে কিনা,
এই যে বাসার মানুষ দিয়ে চেক করাচ্ছেন এটা হচ্ছে আলফা টেস্টিং। ঠিক আছে, আলফা টেস্টিং কি, আপনি যে বাসার মানুষকে দিয়ে আপনি চেক করাইতেছেন আপনার খাবারটা ঠিক আছে কিনা। আপনার কোম্পানিতে কি অনেকগুলা এমপ্লয়ি আছে যারা ফার্স্টে দেখবে যে সফটওয়্যারটা ইউজ করে দেখবে যে সফটওয়্যার ঠিকমতো কাজ করছে কিনা। এইটাই হচ্ছে আপনার আলফা টেস্টিং। আলফা টেস্টিংয়ে কি হয়, আপনার কোম্পানির ভিতরে কিছু লোক আছে যাদের কাজই হচ্ছে গিয়ে দেখা যে প্রোগ্রামটা ঠিকমতো রান করছে কিনা। সো এই আলফা টেস্টিংটা কি, আপনার ডেভেলপমেন্টে যে টিমটা থাকবে, ডেভেলপমেন্ট টিম মেম্বার যারা থাকবে রা চেক করে দেখবে, ডেভেলপমেন্ট টিম মেম্বাররাই কি নিজেরাই কি করবে, চেক করে দেখবে যে ঠিক আছে কিনা। মানে আপনার বাসার যে লোকগুলা আছে সেই লোকগুলাই কি আপনার চেক করে দেখবে। এরপর হচ্ছে বিটা টেস্টিং। এরপর কি বিটা টেস্টিং। এখন আপনি মনে করেন আপনি একটা ভালো বিরিয়ানি রান্না করেন, আপনি এখন এটা বাজারজাত করতে চান। ঠিক আছে, এখন আপনি ফার্স্টে চেক করলেন কি আপনার বাসার মানুষজন পছন্দ করে কিনা। ঠিক আছে, এখন বাসার মানুষজন পছন্দ করলো। ঠিক আছে, এরপর আপনি কি দেখবেন, আপনার ক্লোজ সার্কেলে যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে দিয়ে আপনি চেক করাবেন না যে আপনার বিরিয়ানিটার টেস্ট কেমন, লবণ বেশি হয়েছে কিনা, ঠিক ঝাল ঠিক আছে কিনা, বেরেস্তা ঠিক মতো দিচ্ছেন কিনা। এই জিনিসগুলো আপনি আগে কি আপনার কি ক্লোজ বন্ধু বান্ধবদের দিয়ে চেক করাবেন না। ঠিক আছে, এইটাই হচ্ছে আপনার বেটা টেস্টিং, যে বাইরের কিছু পরিচিত মানুষ থাকে। ঠিক আছে, একটা গ্রুপ অফ পিপল থাকে, সবাইকে না, আপনার একটা গ্রুপ অফ পিপল আছে, গ্রুপ অফ কিছু মানুষ আছে, তাদেরকে আপনি কি করলেন, তাদেরকে বললেন যে আপনি একটু টেস্ট করে দেখেন যেটা ঠিক আছে কিনা। এটাই হচ্ছে বেটা টেস্টিং, যে পারফর্ম বাই ফ্রেন্ডলি কি করা হয়, পারফর্মড বাই ফ্রেন্ডলি বেস অফ কনজিউমার। ঠিক আছে, আপনার যে একটা বেজ আছে, আপনার কিছু বললাম না, আপনার পরিচিত কিছু মানুষ আছে, আপনার বন্ধু বান্ধব আছে, তাদেরকে এবার আপনি টেস্ট করতে দিলেন যে এটা ঠিক আছে কি না। ঠিক আছে, এইটাই হচ্ছে বেটা টেস্টিং। তাহলে আলফা টেস্টিং কি, আমার যে টিম আছে সেই টিমের মেম্বাররা, মানে আমার ফ্যামিলি মেম্বাররা আপনার কি করতে পারে, আপনার যে বিরিয়ানিটা রান্না করছেন এটা ঠিক আছে কিনা দেখলো। এরপর আপনি কি বেটা টেস্টিংয়ে গেলেন, যে আপনার পরিচিত কিছু লোকজন আছে তাদেরকে আপনি দিয়ে কি করলেন, যে পরিচিতদের দিয়ে কি করলেন, আপনি চেক করলেন। আর অ্যাকসেপ্টেন্স রেটটা কি, এবার আপনি বাজারে ছাড়লেন। বাজারে ছাড়ার পর আপনি ফার্স্টে একদম মনে করেন আপনি ফার্স্টের দিনই 50,000 বিরিয়ানি ছাড়লেন না, আপনি ফার্স্টে বাজারে 100 বিরিয়ানি ছাড়লেন, ছাড়া দেখলেন যে এটা কি অ্যাকসেপ্ট করতেছে কিনা সাধারণ মানুষ। এইটাই হচ্ছে কি অ্যাকসেপ্টেন্স টেস্টিং, যে আপনি দেখলেন যে সবাই কি অ্যাকসেপ্ট করতেছে কিনা, এই বিরিয়ানিটা খাচ্ছে কিনা। এটাই হচ্ছে কি আপনার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। সো টেস্টিং সম্পর্কে যদি আসে, টেস্টিং কত প্রকার, 2 প্রকার, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং। ইন্টিগ্রেশন টেস্টিংটা কি, যে আপনার একটা বিরিয়ানি হয়েছে কিনা, আপনি দেখলেন যে বিরিয়ানির সব উপাদান আছে কিনা, যে আপনার চাল ঠিক আছে কিনা, আপনার ওই যে কি বলে বেরেস্তা ঠিক আছে কিনা, তারপর হচ্ছে গিয়ে ওই যে জয়ফল জয়ত্রী এগুলো ঠিক আছে কিনা। এটা হচ্ছে কি ইন্টিগ্রেশন টেস্টিং, সব আছে কিনা। সিস্টেম টেস্টিংটা কি, সিস্টেম টেস্টিংটা হচ্ছে কি আপনার এসআরএস ডকুমেন্টটা আছে, সেই এসআরএস ডকুমেন্টের মধ্যে যে রিকোয়ারমেন্টগুলো আছে সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করছে কিনা। এরপর আলফা টেস্টিংয়ে কি হবে, আপনার ভিতরের যারা মেম্বার থাকবে তারাই চেক করে দেখবে সব ঠিক আছে কিনা। বেটা টেস্টিংটা কি, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অর্থাৎ বাইরে আপনার একটা গ্রুপ আছে, সেই গ্রুপ আপনার চেক করে দেখলো যেটা কি ইজিলি সলভ, যে আমার যে প্রবলেমগুলো দরকার সেটা সলভ করা যায় না। আর অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা কি, আপনি অল্প আকারে বাজারে ছেড়ে দেখলেন যেটা কি আপনার নিচ্ছে কিনা মানুষজন, সেটাই কি অ্যাকসেপ্টেন্স টেস্টিং। ঠিক আছে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমি আপনাদেরকে গুগল মিটের লিঙ্কটা দিচ্ছি, আপনারা জয়েন করেন একটু কাইন্ডলি। দেখেন আপনাদের কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা একটু কাইন্ডলি সবাই জয়েন করেন, আমি ভিডিওটা শেষ করে দিই।